আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকের ক্লাসে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শিল্প সাহিত্য। আমরা জানি বাংলাদেশ একটা শিল্প সমৃদ্ধ দেশ। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যে যে সংক্রান্ত বিগত বছরের যে অ্যাডমিশনে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব আর কি। সো এইগুলো কেন আলোচনা করতে হয়, কারণ বিগত বছরের প্রশ্নগুলো তোমরা যদি একটু আইডিয়া রাখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা একটু বেশি থাকে। তো দেখো, প্রথমে হচ্ছে কালিদাস কোন ভাষার কবি? কালিদাস। তাহলে কালিদাস শব্দটি শোনার সঙ্গে সঙ্গে তোমাদের মনে হচ্ছে সে মনে হয় কালো ছিল অথবা সে মনে হয় দাস ছিল। আসলে এরকম না, আগের দিনের নামগুলো কিন্তু এরকমই ছিল। সেটা হচ্ছে সংস্কৃত ভাষার কবি, তিনি ছিলেন সংস্কৃত ভাষার কবি। সো তিনি একজন নাট্যকার ছিল, কবি ছিলেন, এবং তিনি প্রায় ধরো গুপ্ত সাম্রাজ্যের সময় খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে লেখালেখি করছেন। সো মেঘদূত হচ্ছে তার বিখ্যাত লেখনীর নাম। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? মধ্যযুগে, অর্থাৎ মধ্যযুগে সালটা হচ্ছে তোমার 1200 থেকে 1800, এই সময়ে বাংলার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? সো তোমরা হয়তো বা একটা লাইন শুনেছো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আর কি। মানে ঈশ্বরী পাটনি, মানে ধরো একজন যে দেবীর কাছে একজন খেয়া পারাপারে যে পাটনি, পাটনি বলতে বোঝাচ্ছে যে হচ্ছে মাঝি, সে তাকে দেবীর কাছে, দেবী বলছে তুমি কি কি চাও, কি বর চাও? সে বলছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার মানে বলতেছে সে তার নিজের জন্য কিছু চায় না, তার সন্তানের জন্য চাইছে। এই যে এই সুন্দর লাইনটা লিখছে, এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাঙ্কর। অর্থাৎ তিনি হচ্ছে ওই সময় 1760 সালের দিকে উনি লিখছে আর কি। মানে এই যে এই ওই সময়টা কিন্তু তিনি হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্যিক বলা যেতে পারে আর কি। সো ভারতচন্দ্র। মেঘদূত কাব্য কার লেখা? আমরা একটু আগেই জেনেছি মেঘদূত কাব্যটি হলো মহাকবি কালিদাসের লেখা। কালিদাস পণ্ডিতের ছোটবেলার কথা, 6,000 তেঁতুল গাছের কত হাজার পাতা। তো আমরা ছোটবেলায় এরকম শ্লোকগুলো আমরা পড়েছি। তো মেঘদূত কাব্যগ্রন্থটি বা কাব্য কার লেখা? মহাকবি কালিদাস। আচ্ছা, কবি কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজিম, কাজিম আল কুরাইশি, কাজিম আল কুরাইশি। তারপর হচ্ছে উনার বিখ্যাত হচ্ছে মহাশ্মশান। উনি একটা কবি কায়কোবাদ একটা বিখ্যাত যে লেখা লিখছিলেন, যেটার নাম হচ্ছে মহাশ্মশান। তারপর আমরা দেখি গুলিস্তা কে রচনা করেন? আচ্ছা, গুলিস্তা যে একটা ধরো একটা রচনা, এই যে একটা ধরো একটা রচনা, এটা কে করেন? এটা হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহ। তার মানে উনি হচ্ছে গুলিস্তা এটা রচনা করেন। ফেরদৌসী করেছেন শাহনামা, মানে ফেরদৌসী, মহাকবি ফেরদৌসী। উমর খয়াম লিখছে রুবায়াত, আল্লামা রুমি লিখছে মসনবী, অর্থাৎ শেখ সাদী লিখছেন গুলিস্তা। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? হচ্ছে আলালের ঘরে দুলাল, আলালের ঘরে দুলাল। তারপর আমরা যদি দেখি সংস্কৃত রামায়ণ, অর্থাৎ সংস্কৃত রামায়ণ কে রচনা করেন? এটা হচ্ছে বাল্মীকি। বাল্মীকি নামে এক ভদ্রলোক, তিনি কিন্তু সংস্কৃত ভাষায় কি রামায়ণ রচনা করেন। অন্নদা শঙ্কর রায় একজন কি ছিলেন? অন্নদা শঙ্কর রায় একজন ছিলেন ছড়াকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, উপরের প্রত্যেকটি, অর্থাৎ ডি। তারপর হচ্ছে 71-এর চিঠি কোন ধরনের রচনা? তোমরা মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, ওমা তোর ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তো এই যে প্রতিবাদ করা সন্তানরা, তারা কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে, দেশের কথা চিন্তা করে, দেশকে ভালোবেসে। তো তারা বিভিন্ন সময় তাদের মায়ের কাছে, তাদের পরিবার পরিজনের কাছে চিঠি লিখেছেন। এই যে চিঠিগুলো লিখেছেন, এই চিঠিগুলো কিন্তু একটা সংকলন আছে। এই চিঠিগুলোকে নিয়ে মুক্তিযোদ্ধাদের যে চিঠির সংকলন, সেটাই হচ্ছে 71-এর চিঠি। এটা প্রথমা পাবলিকেশন, গল্প না পত্র সংকলন। এই পত্র সংকলন। আমরা কি স্বাধীনতা এইভাবেই পেয়েছি? এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসেনি। সো যাই হোক, আমরা মুক্তিযুদ্ধের পত্র সংকলন। হু ইজ দ্য অথর অফ দ্য বুক ডেভেলপমেন্ট এস ফ্রিডম? ফ্রিডম এস ডেভেলপমেন্ট হচ্ছে অমর্ত্য সেন। তিনি একজন 1998 সালে তিনি হচ্ছে নোবেল পুরস্কার পান। প্রথম এশীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আর কি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয় কবে? 1912 সালে প্রথম প্রকাশিত হয়। তারপর হচ্ছে তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। যে এই যে কবিতাটা, কবি আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতা থেকে নেয়া। কি সুন্দর লাইন বলতেছে, তোমরা শুয়ে রবে তেতলার পরে, মানে তেতলার উপরে তোমরা 3 তলায় থাকবে,
আমরা রহিব নিচে, আমরা কি নিচে থাকবো? অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। তো এই যে তোমাকে যে দেবতা বলিব সে ভরসা আজ মিছে, তো কি সুন্দরভাবে তিনি বলেছেন আর কি। একুশের প্রথম কবিতার রচয়িতাকে, প্রথম কবিতা লিখছে মাহবুবুল আলম চৌধুরী, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। অর্থাৎ মাহবুবুল আলম চৌধুরী প্রথম কবিতা লিখছে, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। তার মানে উনি খুবই সুন্দর, আজ রমনার বটমূলে কাঁদতে আসেনি, আজ রমনার বটমূলে কৃষ্ণচূড়ার নিচে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। পাতালে হাসপাতালে গল্প গ্রন্থটির লেখককে, এটা হচ্ছে তোমার হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুল হক, হাসান হাফিজুল হক। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থসমূহের পাশে উল্লেখিত কোনটি সঠিক? জ্যোৎস্না জননী গল্প সঠিক, 71-এর চিঠি না, 71-এর জননী সঠিক, 71-এর দিনগুলো সঠিক, 71-এর চিঠি উনি লেখেন না, এটা একটা সংকলন। তো এটা হচ্ছে অপশন বিটা হচ্ছে ভুল আছে। সাদৃশ্য বিবেচনা সঠিক কোনটা? মাইকেল মধুসূদন দত্ত, কৃষ্ণকুমারী আর মুনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত, যেটা পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে কেন্দ্র করে এটা হচ্ছে রচনা করেছিলেন। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে, আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল, ঐতিহাসিক আবুল ফজল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি? এটা হচ্ছে মায়াবতী, পদ্মাবতী, রূপবতী, না পদ্মরাগ অবরোধ বাসিনী, এটা হচ্ছে তার। বিষের বাসি, বিষের বাসি এটা কার? এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিষের বাসি লিখেছেন। তারপর কবি জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? এটা হচ্ছে রাখালি। এখানে সবগুলাই রাখালি, বালুচর, সুজনবাদের ঘাট সবগুলাই, এই সবগুলাই তার, কিন্তু প্রথম হচ্ছে রাখালি। কবি কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ করেন কোন সালে? এটা হচ্ছে 1899 সালে, 1899 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়। নীল বিদ্রোহের ওপর লিখিত নাটক কোনটা? এটা হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ হচ্ছে নীল বিদ্রোহের ওপর রচিত বিশেষ নাটক, 1860 সালে প্রকাশিত হয় এটি। আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? এটা হচ্ছে কাব্যগ্রন্থ। সোনালী কাবিন, হ্যাঁ সোনালী কাবিন খুবই বিখ্যাত, বখতিয়ারের ঘোড়া, এগুলো হচ্ছে আল মাহমুদের। তারপরে আমি বীরাঙ্গনা বলছি, অর্থাৎ মুক্তিযুদ্ধে যে বীরাঙ্গনাদের কষ্ট, দুঃখ, দুর্দশা, তাদের যে একটা ট্রমার মধ্য দিয়ে তারা গিয়েছে, অর্থাৎ তারা যে একটা মানসিক একটা ট্রানজিশনের মধ্য দিয়ে গিয়েছে, এই যে এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের যে নীলিমা ইব্রাহিম, তিনি বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ছিলেন। সো এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে খুবই যে আমরা যে মুক্তিযুদ্ধে যে এই যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তার পেছনে যে কত ঋণ রয়েছে, কত ত্যাগ তিতিক্ষা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা অনুসন্ধান করি না, আমরা এই বিষয়গুলোকে ধারণ করি না, এই বিষয়গুলোকে আমরা অনুধাবন করি না। তো এই বিষয়গুলো অনুধাবন করার জন্য কিন্তু এই বইগুলো পড়া উচিত। সুলতানার স্বপ্ন গ্রন্থটি রচনা করেন কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এবছর কিন্তু এটা ইউনেস্কোর যে একটা ওয়ার্ল্ড মেমোরি অফ দ্য রেজিস্টার, এটার মধ্যে স্বীকৃত হয়েছে। তারপর সুলতানার স্বপ্নে কি? সুলতানার স্বপ্নে তিনি দেখিয়েছেন যে সুলতানার এমন একটা স্বপ্ন দেখে, যে স্বপ্ন বা যে সমাজে মেয়েরা হচ্ছে, নারীরা হচ্ছে পুরা সমাজের কর্তা ব্যক্তি, তারাই সবকিছু চালাচ্ছে, তারা দেশ চালাচ্ছে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে, আর ওই সমাজে ছেলেরা হচ্ছে ঘরের কাজ মানে গৃহস্থলে কাজ টাজ করতেছে। সো এই যে বিষয়গুলো, মানে তার স্বপ্ন একটা দুনিয়া, এই জিনিসটা উনি এটার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এই যে উক্তিটা বাঙালি নিয়ে এটা করেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 21শে ফেব্রুয়ারি গ্রন্থটি কার রচনা? এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান 21শে ফেব্রুয়ারি গ্রন্থটি তিনি সংকলিত করেন। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উপন্যাস অনেক, এখানে সবগুলো বেশিরভাগ এটা কাজী নজরুল ইসলাম জানা, এই তিনটাই কাজী নজরুল ইসলামের, কিন্তু মৃত্যু ক্ষুধা, মৃত্যু মৃত্যু ক্ষুধা এটা হচ্ছে তার, হ্যাঁ মৃত্যু ক্ষুধা এটা হচ্ছে তার উপন্যাসে আর কি। তারপর হচ্ছে নুরুল দিনের সারা জীবন কোন ধরনের রচনা? এটা কাব্য নাটক, অপশন এ। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা গিয়েছেন? এটা 21 বছর বয়সে তিনি মারা গিয়েছেন, তার জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে রক্তকরবী। রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? এটা হচ্ছে 1972 সালে, দেশ স্বাধীনের পর। 1974 সালে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। জ্যোৎস্না ও জননীর গল্প হচ্ছে হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত রচনা, হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত রচনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপর হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, মানে আমরা এটা আমাদের ভাষায় বলি বাইদ্যা,
বাইদ্যাকে এটা উনি লিখছেন সুজন বাদিয়ার গাট, এটা লিখছে হচ্ছে জসিমউদ্দিন। কাজী নজরুল ইসলামের লেখা প্রথম উপন্যাসের নাম কি? প্রথম উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। বাঁধনহারা বাঁধনহারা 21শে ফেব্রুয়ারিকে নিয়ে রচিত প্রথম প্রথম কবি লিখছেন হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। জহির রাহান লিখিত গ্রন্থ কোনটি? এটা হচ্ছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র হতে মালয় সাগরে। তো এটা কিন্তু জীবন্ত দাশের একটা কবিতা, বনলতা সেন কিন্তু। আর হাজার বছর ধরে হচ্ছে জহির রায়হানের একটা গ্রন্থ, উপন্যাস। ৭১-এর দিনগুলো স্মৃতিকথার লেখক কে? ৭১-এর দিনগুলো স্মৃতিকথার লেখক হচ্ছে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম। তারপর হচ্ছে কোন লেখক 1084 মা নামে খ্যাত? এটা হচ্ছে মহেশ্বেতা দেবী 1084 মা নামে খ্যাত। তার একটা বিখ্যাত গ্রন্থের নাম 1084 মা। পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায়? এটা হচ্ছে বর্তমান বিক্রমপুরে কিন্তু পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। তারপর হচ্ছে রবি ঠাকুরের রচিত সর্বশেষ গ্রন্থ কোনটি? মুসলমানের গল্প। বেগম রোকেয়ার জীবনকাল হচ্ছে 1880 থেকে 1932 সালের 9 ডিসেম্বর। এই জন্য তিনি জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর, মৃত্যুবরণ করেন 9 ডিসেম্বর। এই জন্য তার যে 9 ডিসেম্বর রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। সম্প্রতি প্রয়াত কবি সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ইংরেজি সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বলদা গার্ডেন পরিদর্শনকালে কোন কবিতাটি তিনি রচনা করেছিলেন? এটা হচ্ছে ক্যামিলিয়া নামক কবিতাটি তিনি রচনা করেছেন। ক্যামিলিয়া কবিতাটি তিনি হচ্ছে বলদা গার্ডেন, পুরান ঢাকায় অবস্থিত ওয়ারিতে, যখন ইনি দেখেন তখন কিন্তু এটা তিনি রচনা করেন। তারপর হচ্ছে নিম্নের কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত? এটা হচ্ছে অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদাত্রীর, তাই আমি উদ্দাম, আমি ধন্যী, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি ভীম ভাসমান মাইন, আমি টর্পিডো, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। তো এই যে এই বিদ্রোহী কবিতাটি, এটা কিন্তু এই যে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তারপর রূপসী বাংলা কাব্যগ্রন্থের রচয়িতাকে? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশ, হ্যাঁ, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা কই, তাই না? এটা আরেকটা না, এটা হচ্ছে রূপসী বাংলার কবি হচ্ছে আবার আসিব ফিরে, ধানশিলটির তীরে, হয়তোবা মানুষ নয়, কার্তিকের শঙ্খচিল শালিকের বেশে, এই বাংলায় আমারই পাবে তুমি তাহাদের ভিড়ে। তো এই যে আবার আসিব ফিরে, এই যে আমি বাংলার রূপ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাই না। আর এই যে রূপসী বাংলার কবি, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। আষাঢ়ের সাত কবিতাটির রচয়িতাকে? আষাঢ়ের সাত হতে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে শহীদ আসাদ কিন্তু 20শে জানুয়ারি শহীদ হয়েছিল। এই আসাদকে নিয়ে কিন্তু কবি শামসুর রহমান, নরসিংদীর কবি, তিনি কিন্তু লিখেছেন আষাঢ়ের সাত কবিতাটি। তারপর হচ্ছে গম্ভীরা হচ্ছে এক ধরনের নৃত্য বা সঙ্গীত, সেটা নেচে নেচে গায়, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বিখ্যাত। তারপর হচ্ছে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার বিজয়ী হন কে? অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান, 1913 সালে। তারপর বিধ্বস্ত নীলিমা কে লিখেছিলেন? হচ্ছে শামসুর রহমান। তারপর হচ্ছে বিশের বাসী গ্রন্থের লেখকের একবার বলেছি, কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে সৈয়দ মুস্তবা আলী লিখিত গ্রন্থ কোনটি? এটা হচ্ছে চাচা কাহিনী তার একটি লেখা বিখ্যাত গ্রন্থ। ফেলুদা চরিত্রটি কে সৃষ্টি করেছেন? ফেলুদা চরিত্রটি কে সৃষ্টি করেছেন? সত্যজিৎ রায়। তারপর এখানে রমনার বটমূলে কৃষ্ণচূড়ার নিচে, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কিসের দাবি? ফাঁসির দাবি নিয়ে এসেছি। তো এই যে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে, মাহবুবুল আলম চৌধুরী। মুখস্থ করে ফেলবা। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠন? বিশ্ব সাহিত্য কেন্দ্র, যাদের হচ্ছে মানুষ তার স্বপ্নের সমান বড়, না আলোকিত মানুষ চাই। যাই হোক, শেষের কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও এটা কবিতা না, এটা হচ্ছে একটা উপন্যাস, ঠিক আছে? তারপর হচ্ছে সঞ্চয়িতা। সবসময় একবার সঞ্চয়িতা আর সঞ্চিতা দুইটা আমাদের পার্থক্য করতে হবে তোমাকে। সঞ্চিতা, দেখো আমি যদি সঞ্চিতা লিখি, সঞ্চিতা নামটা ছোট, তাহলে ছোট হইলে আমরা কাজী নজরুল ইসলাম। আর সঞ্চয়িতা
রবীন্দ্রনাথ ঠাকুরের, তার মানে যেহেতু তার কাব্যগ্রন্থের সংখ্যা বেশি এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর, বড় হইলে রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট হইলে কি কাজী নজরুল ইসলাম। আনন্দময়ীর আগমনে, যেটার জন্য কাজী নজরুল ইসলামকে জেলে যেতে হয়েছিল, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম লিখেছেন আনন্দময়ীর আগমনে আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত নাটকটি। বসন্ত, বসন্ত এসে গেছে, তাই না? কি একটা গান আছে না সুন্দর, বসন্ত এসে গেছে, নয়নে লাগিল ধুলা, হ্যাঁ থাকতো চরণে, এরকম খুব সুন্দর একটা গান আছে। তোমার শীত চলে যখন বসন্ত আসে, গাছের মধ্যে নতুন পাতা সঞ্চিত হয়, তাই না? তো আমরা এই যে বিষয়গুলো যখন দেখি তখন এই বসন্ত, এরকম একটা নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামকে তিনি উৎসর্গ করেছেন। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে ঝরাপালক। উনি অনেকগুলো লিখেছেন, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন। এর মধ্যে প্রথম হচ্ছে ঝরাপালক। প্রলয় শিখা কার লেখা কাব্যগ্রন্থ? প্রলয় শিখা হচ্ছে নানাদের দেন কাজী নজরুল ইসলাম। তারপর হচ্ছে স্টপ জেনোসাইড, প্রামাণ্যচিত্রটি কে নির্মাণ করেন? জহির রায়হান। জহির রায়হান। সেই সময় গ্রন্থের লেখক কে? এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। সেই সময়। আচ্ছা, কমলাকান্তের দপ্তর কে লিখেছেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্তের দপ্তর। আসমানি কবিতাটি কে লিখেছেন? আসমানি রে দেখতে যদি, মানে এটা একটা কবিতা খুব সুন্দর লিখেছে। আসমানি অনেকদিন বেঁচে ছিল, তো জসিমউদ্দিনের এলাকার লোক ছিল, একটা মেয়ে ছিল আসমানি, তো আসমানি নিয়ে কবিতাটা লিখছে জসিমউদ্দিন। 69-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস চিলেকোঠা সাহেবে আখতারুজ্জামান ইলিয়াস লিখেছিলেন। হুমায়ুন আহমেদের দেয়াল একটি রাজনৈতিক উপন্যাস। দেয়াল। হ্যাঁ। তারপর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ কোন বিষয়ে অবদান রাখেন? তিনি পুঁথি সাহিত্য অবদান রেখেছেন, এবং বাংলা একাডেমির যে মূল মিলনায়তন, এটা কিন্তু আব্দুল করিম সাহিত্য বিশারদের নাম অনুসারে করা হয়েছে। তারপর পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? পথের দাবির উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে পথের দাবি উপন্যাসের রচয়িতা। তারপর হচ্ছে পূর্ব দিগন্তেই সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। এই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা কিন্তু গোবিন্দ হালদার, উনি কিন্তু এটা গানটির রচয়িতা। গাটোগান কোন অঞ্চলের? এটা হচ্ছে গাটোগান হচ্ছে অপশন ডি, রংপুর অঞ্চলের। তারপর ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে তিনি মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? এটা হচ্ছে বাউল গান। বাউল গান। তারপর হচ্ছে মাইজভান্ডারি বাংলাদেশের কোন অঞ্চলের গান? এটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের মাইজভান্ডারি। সময় গেলে সাধন হবে না গানটির রচয়িতা হচ্ছে লালন শাহ। হ্যাঁ, লালন শাহ। মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে, এটা হাসান রাজা লিখছে গানটা। তারপর হচ্ছে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, হ্যাঁ কার মধ্যে বান্দায় আছে? সেটা হচ্ছে আমরা যদি দেখি আব্বাস আব্দুল আলিম, অর্থাৎ আব্দুল আলিমের, এটা হচ্ছে মূল গায়ক তিনি ছিলেন। এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এটা কিন্তু তোমরা হচ্ছে খান আতাউর রহমান, এটা গীতিকার মানে তৈরি লিখছে আর কি। তারপরে জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় কেন ডাকো? তো জন্ম আমার ধন্য হলো মাগো, গীতিকারকে? এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটার মধ্যে নঈম গহর। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, তো এই যে নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, এটাও নঈম গৌর। তারপর হচ্ছে উপমহাদেশের রাগ সঙ্গীতের সর্বপ্রথম পাশ্চাত্যকে কে পরিচিত করেন? এটা হচ্ছে উস্তাদ আলাউদ্দিন খাঁ, আমার বাড়ির পাশে, অপশন বি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আর কি। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, আজ আর নেই। এই যে হচ্ছে মান্না দে, কে লিখছে? মান্না দে। সো মন আমার দেহগুড়ি সন্ধান করি, তাই না? এটা হচ্ছে তোমার এটা খুবই আব্দুর রহমান বইটি। আব্দুর রহমান বইটি এই গান শিল্পী এটার। তারপর চলচ্চিত্র অবদানের জন্য অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাঙালি হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তানভীর মোকাম্মেল। হ্যাঁ, তারপর হচ্ছে নায়করাজ কাকে বলা হয়? নায়করাজ বলা হয় রাজ্জাককে। রাজ্জাককে বলা হয়। লাল সালু চলচ্চিত্রের নির্মাতাকে? এটা হচ্ছে তানভীর মোকাম্মেল। তারপরে ডুব চলচ্চিত্রের পরিচালককে বর্তমানে যিনি একজন উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক, মোস্তফা সরোয়ার ফারুকী। তারপর মেঘে ঢাকা তারা চলচ্চিত্র হচ্ছে ঋত্বিক ঘটক, মেঘে ঢাকা তারা। তারপর হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে সফল ব্যবসা বেদের মেয়ে জ্যোৎস্না। একটা গান আছে না, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আশি আশি করে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তো এই যে জ্যোৎস্না, এটা কিন্তু ব্যবসায়, বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু সবচেয়ে ব্যবসায়ী, আমরা কি ব্যবসায়ী হিসেবে সফল, ইলিয়াস কাঞ্চনের মুভি ছিল, এটা বিখ্যাত একটা মুভি। সো আয় করেছিল তৎকালীন সময়ে, ধরো 20 লাখ টাকা বাজেটের এই মুভি আয় করেছিল 25 কোটি টাকা। চিন্তা করো, এই 20 লাখ টাকা একটা বাজেটের মুভি
25 কোটি টাকা, হ্যাঁ, এটা আয় করছিল আহ, আহ, মুজাম্মেল হক বকুল বকুল, উনি হচ্ছে এটা ব্যবসায় সফল আর কি। শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষ চিত্রমালার মাধ্যম হচ্ছে কালি তুলি আর কি। আহ, জলরং হলো স্বচ্ছ রং জলরং। তারপর হচ্ছে টেরাকোটা কি, টেরাকোটা হচ্ছে পোড়ামাটির ফলক। তার প্রথম বৃক্ষরোপণ মানে ফার্স্ট টি প্লান্টেশন, এটা হচ্ছে চিত্রশিল্প, এটা এস এম সুলতানের চিত্রশিল্প। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, কি ধরনের শিল্পচিত্র? এটা হচ্ছে ব্যঙ্গচিত্র। এটা হচ্ছে কামরুল হাসান আঁকছিলেন, পটুয়া। তারপর হচ্ছে টোকাই চিত্রটি কোন শিল্পী? টোকাই হচ্ছে তোমার শিল্পী রফিকুন নবী, বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট। তারপর হচ্ছে শিশু স্বর্গ কি? শিশু স্বর্গ হচ্ছে এটা হচ্ছে চিত্রাঙ্কন প্রতিষ্ঠান, এটা হচ্ছে এস এম সুলতানের বাড়ির কাছে নড়াইলে অবস্থিত। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কি ধরনের যন্ত্র বাজাতেন? সরুদ হচ্ছে তার, এই যন্ত্রটা তিনি বাজাতেন। তারপর হচ্ছে এইভাবে তোমাকে বিগত বছরের, হ্যাঁ, সো প্রশ্নগুলো সলভ করতে হবে। আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা আহ আহ, সবগুলো হচ্ছে আমরা শেষ করে দিয়েছি। তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করব এভাবে তোমরা হচ্ছে প্রত্যেকটা, আমরা যে প্রশ্ন ব্যাংকটা দিয়েছি, আমাদের যে এক্সারসাইজ বুক আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে যেটা হবে, তোমাদের হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ হয়ে যাবে এবং তোমাদের কনফিডেন্স অনেক বেশি বাড়বে। আরো হয়তো বা বেশি দিন তোমার পরীক্ষা নাই, আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে নিজেরা অনেক বেশি সমৃদ্ধ হবা এবং তোমরা তোমাদের জীবনে সফল হবে আর কি। তো তোমাদের জীবনে সফল হলে আমাদের এই কষ্টসাধ্য যে পরিশ্রম, আমরা যে পরিশ্রমটা করেছি তোমাদের জন্য, প্রত্যেকটা টপিকের অন্তর্ভুক্ত বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের ব্যাখ্যা সহ সলভ করে দেওয়া, এই যে সমস্যার সমাধানগুলো কিন্তু তোমরা কোথাও আর পাবা না। তো এই জিনিসটা যদি তোমাদের মনে থাকে, তোমরা যদি মনে প্রাণে ধারণ করো, তাহলে আশা রাখি তোমরা হচ্ছে বিগত বছরগুলোতে মতো তোমরা সামনের বছরগুলোতেও তোমরা অনেক অনেক ভালো ফলাফল অর্জন করবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শেখর সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম। আমি রায়হানের খান বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে এই বছরের মতো।